বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজনৈতিক পরিচয়ের বাইরেও তার আরেক পরিচয়, তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। শুধু তাই নয়, তার নেতৃত্বেই শুরু হয় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। ছিলেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি। দক্ষিণ এশিয়া এক্সচেঞ্জ ফেডারেশনের প্রথম সভাপতিও ছিলেন তিনি। রাজনৈতিক ডামাডোলের এই সময়ে আমরা জানব একজন ব্যবসামনস্ক আমির খসরু মাহমুদ চৌধুরীকে। জানার চেষ্টা করব বড় দল হিসেবে দেশের আগামী দিনের অর্থনীতি নিয়ে তার দল বিএনপি কি ভাবছে। দর্শক, আজ দেশ বাণিজ্যের আলাপে আমাদের অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বাগত দেশ বাণিজ্যের আলাপে, সঙ্গে আছি আমি রিয়াজ হাসান। অর্থ বাণিজ্যের কঠিন হিসাবকে সহজভাবে গল্পের ছলে তুলে ধরাই আমাদের এই আয়োজনের উদ্দেশ্য। যেমনটি দেখছিলেন, আজ আমাদের সাথে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা রাজনীতিবিদ আমির খসরু মাহমুদ চৌধুরীকে অনেকেই জানি, কিন্তু একজন ব্যবসায়ী শিল্পোদ্যোক্তা আমির খসরু মাহমুদ চৌধুরীকে কয়জন জানি? আজ আমরা আমির খসরু মাহমুদ চৌধুরীর ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি নিয়ে তার মন্তব্য এবং তার ভাবনা তুলে ধরার চেষ্টা করব। স্বাগত জানাচ্ছি আপনাকে। যে আমরা যেমনটি জানি, আসলে আপনি একটি ব্যবসায়িক পরিবেশ এবং রাজনৈতিক পরিবেশে ছোটবেলা থেকে পারিবারিকভাবেই বড় হয়েছেন এবং আপনার পড়াশোনা শেষ করে আপনি ব্যবসায় ঢুকেছেন, বাবার ব্যবসা দেখেছেন। এই ব্যবসার সাথে আপনার সম্পর্কটা আসলে কিভাবে তৈরি হলো পারিবারিকভাবে, আপনার ছেলেবেলা একটু শুরু থেকে শুনতে চাই। আসলে আমরা আমাদের পরিবারটা হচ্ছে আসলে দুটোই, একেবারে আমার বাবার এবং তারও আগে থেকেই মোটামুটি ব্যবসা বাণিজ্যর যেরকম প্রাধান্য ছিল, রাজনীতির একটা প্রাধান্য ছিল। সুতরাং ওই সব সময় আমার বাবাও ব্যবসায়িক, উনিও চেম্বারের সভাপতি ছিলেন, মন্ত্রী ছিলেন, কিন্তু ওনার ওই যে ব্যবসার পাশাপাশি যে প্রাধান্য কোনোটার চেয়ে কোনোটা কম ছিল না। তো সেইভাবেই আমরা বড় হয়েছি। পারিবারিকভাবে আপনাদের ব্যবসা কি ছিল তখন? মানে গার্মেন্টসই ছিল নাকি আপনারা? আমার বাবাদের তখন তো আর মিল ফ্যাক্টরি খুব বেশি ছিল না আগের দিনে। তখন ডিপার্টমেন্টাল স্টোর ছিল, তারপরে আপনার পেট্রোল পাম্প টাম্প তখন এগুলো ছিল, মার্কেট ছিল, বিভিন্ন আউটলেট, যেগুলো মোস্টলি তখনকার দিনে তো ব্যবসা বলতে এইসবই আউটলেট, জেনারেল আউটলেট ছিল। তো আর এর আগে আমার বাবাদের কলকাতা এবং ইয়েতে কী বলে মাদ্রাজে ওনারা টেক্সটাইলের সাথে জড়িত ছিল, ওনাদের ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করতেন। ওই পার্টিশনের পরে আবার উনি সমস্ত শিফট করে বাংলাদেশে ব্যবসা নিয়ে আসছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ তৈরি করার পেছনে আপনার অনেক বড় অবদান ছিল। চট্টগ্রাম চেম্বারে আপনি চেয়ারম্যান ছিলেন। তো চট্টগ্রাম নিয়ে আসলে, যেহেতু বন্দর নগরী, আপনার আসলে ভাবনাটা কি? মানে এইটার আসলে অবকাঠামোগত কী ধরনের বিষয় বা সব কিছু মিলে চট্টগ্রাম নিয়ে আপনার ভাবনাটা কি? আসলে পোর্ট সিটির তো একটা প্রাধান্য সবসময় থাকে। এটাকে বলা হয় আপনার ইকোনমিক ক্যাপিটাল, বিজনেস ক্যাপিটাল, যে যেটা বলতে চায়। এবং এটার এই সংজ্ঞা হিসেবে আপনার যে চট্টগ্রামের যে উন্নয়নের জন্য এখানে একটা মেজর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে পোর্টগুলোর পারফেক্টলি ফাংশনাল করা, তারপরে ফার্স্ট ইপিজেড কিন্তু চট্টগ্রামে করা হয়েছে, জিয়া রহমান সাহেবের সময় হয়েছে ইপিজেড, এবং পরবর্তীতে আরও বিএনপির আমলে আরও অনেকগুলো ইপিজেড আমরা করেছি, কোরিয়ান ইপিজেড পরবর্তীতে এসছে। সুতরাং অ্যাজ এ ইকোনমিক অ্যাক্টিভিটির যে বিষয়টা, সেটার জন্য ইনফ্রাস্ট্রাকচার যতটুকু করার হয়েছে, কিন্তু আরও অনেক বেশি করার প্রয়োজনীয়তা ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে যে অর্থনীতির সাথে জড়িত যে সরকারি কর্মকাণ্ডগুলো সব কিছু কিন্তু ঢাকা সেন্ট্রিক হয়ে গেছে। এটা কিন্তু দেশের জন্য ভালো না। আবার বাংলাদেশের অন্যান্য অঞ্চলে তাদের প্রত্যেক এলাকার একটা সম্ভাবনা আছে। আমরা ওইগুলোকে মাথায় না রেখে সব কিছু ঢাকা সেন্ট্রিক করে ফেলেছি, যেটা চট্টগ্রামের বেলায়ও আমরা দেখেছি যে সমস্ত অর্থনীতির সাথে জড়িত, ইকোনমির সাথে জড়িত, ব্যবসার সাথে যে অফিস আদালতগুলো চট্টগ্রাম ছিল, ক্রমান্বয়ে সব ঢাকায় চলে আসছে।
এই জায়গাটা কিন্তু আমাদের যে আমরা যে ডিসেন্ট্রালাইজেশনের কথা বলি সেই জায়গাটা কিন্তু আমরা বিগত দিনগুলোতে ঢাকা সেন্ট্রিক হয়ে গেছি। আমাদেরকে এগুলোকে ডিসেন্ট্রালাইজ না করলে সব কিছু যদি ঢাকা কেন্দ্রিক হয়, ঢাকা তো লোড দিতে পারবে না। এই জন্য চট্টগ্রামের উন্নয়নটা, বিশেষ করে চট্টগ্রামের পানির সংকট, এটা বড় ধরনের সংকট। আমাদের খালগুলো আরও বিশদভাবে খনন করা হয়েছিল, বাট এর মধ্যে আবার সমস্যা অনেক সৃষ্টি হয়েছে। তো সুতরাং এই জায়গাটা আমাদের দেখতে হবে, চট্টগ্রামের যে বাণিজ্যিক এলাকাগুলো এইগুলোকে আর অর্গানাইজড হতে। বাট এর সাথে সাথে যে ক্লাইমেটের, যে পরিবেশের যে বিষয়টা আছে সেগুলোতে মনোযোগী না হলে চট্টগ্রামের যে একটা সৌন্দর্য আছে, পাহাড় থেকে নদী, সমুদ্র, লেক, এই কম্বিনেশন তো কোনো জায়গাতে বাংলাদেশে আপনি পাবেন না। তো সুতরাং আপনার চট্টগ্রামের উন্নয়নের ব্যাপারে পরিবেশটাও মাথায় রাখতে হবে, সাথে সাথে অবকাঠামোগত যে উন্নয়নগুলো আছে। আর চট্টগ্রামের গুরুত্ব মাথায় রেখে শুধু পোর্ট সিটি এবং ইন্ডাস্ট্রিয়াল জোন হিসাবে, এই জন্য আমি মনে করি সরকারের অনেক কিছু ডিসেন্ট্রালাইজ করে সেটা চট্টগ্রামে ফিরিয়ে আনা দরকার। তারপরে আপনার ইকুয়ালি আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা এলাকার যে এলাকার যে সম্ভাবনা আছে, এই সম্ভাবনাগুলোকে মাথায় রেখে এই এলাকাগুলোকে গুরুত্ব দিয়ে সরকারি ডিসেন্ট্রালাইজেশন খুবই ইম্পর্টেন্ট। যে আপনি যেহেতু ইপিজেড, ইজেড এগুলোর কথা বললেন, অর্থনৈতিক অঞ্চলগুলোর কথা বললেন, আমরা জানি যে চট্টগ্রামে একটা বড় অর্থনৈতিক অঞ্চল আছে এবং প্রচুর বিনিয়োগকারীও বাংলাদেশে এর মাঝখানে আসতে শুরু করেছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা শুধুমাত্র স্পেস দিয়েছি, কিন্তু এখানে কোনো জ্বালানি সংকট, নানা ধরনের সংকট কিন্তু থেকেই গেছে, যার কারণে এই যে বড় বড় অবকাঠামোগুলো আমরা দিয়েছি এবং তৈরি করছি, কিন্তু এটা কোনো কাজে আসছে না। বিনিয়োগ নিয়ে একটু আপনার কাছে আসতে চাই, আসলে বিনিয়োগটা আপনি কীভাবে দেখেন? বিনিয়োগ ছাড়া তো কোনো, আপনার বিনিয়োগ ব্যতীত আপনার কর্মসংস্থানও সৃষ্টি হবে না, আপনার সম্পদও সৃষ্টি হবে না। এবং বাংলাদেশের জিডিপিতে আপনি যদি যতটুকু প্রবৃদ্ধি এখন হয়েছে, এটা কিন্তু বিভিন্নভাবে বিনিয়োগের মাধ্যমে। কিন্তু বিনিয়োগের সাথে জড়িত যে সংস্থাগুলো কাজ করা দরকার, যে আমাদের ধরেন বিনিয়োগ করার জন্য যে অর্থায়নের বিষয়, আমরা যেটা করেছি সবচেয়ে বেশি অর্থায়ন করেছি ব্যাঙ্কগুলোতে, হাই স্ট্রিট ব্যাঙ্কগুলো থেকে ঋণ নিয়ে। কিন্তু হাই স্ট্রিট ব্যাংকের তো কাজ দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া না। আপনি শর্ট টার্ম ডিপোজিট নিয়ে লং টার্ম ঋণ দিতে গিয়ে ব্যাঙ্কগুলোর অবস্থা খুবই খারাপ অবস্থায় চলে গেছে। সুতরাং আমাদের যে ক্যাপিটাল মার্কেটটা ডেভেলপ করার কথা ছিল, শেয়ার বাজার সহ, এখানে বন্ড সহ বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে যে বিনিয়োগকারীরা লং টার্মে যারা বিনিয়োগ করতে চায়, তাদেরকে আসলে শেয়ার বাজার থেকে, ক্যাপিটাল মার্কেট থেকে বড় করার কথা, ঋণ নেওয়ার কথা। সেই জায়গাটা বাংলাদেশের উন্নয়নের সাথে, অর্থনীতির সাথে ক্যাপিটাল মার্কেট একটা ডিসকানেক্ট হয়ে গেছে। এটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, যেটা আমরা বিএনপি আমলে বারবার এগুলোকে ঠিক জায়গায় এনেছিলাম, বিগত 14-15 বছর একেবারে ডিস্ট্রয়েড, একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই জন্য আমাদের এখন বড় একটা ফোকাস হচ্ছে আগামী দিনে ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট। এবং ইতিমধ্যে বিদেশিদের সাথে আমরা কথা বলছি, বড় ধরনের বিনিয়োগ ক্যাপিটাল মার্কেটে আসতে হবে, যেখান থেকে আবার বাংলাদেশের বিনিয়োগকারীরা ক্যাপিটাল মার্কেট থেকে আপনার শেয়ারের মাধ্যমে টাকা তুলতে পারবে, বন্ডের মাধ্যমে, বিভিন্ন আপনার ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের মাধ্যমে টাকা তুলতে পারবে। এই জায়গাটাই কিন্তু আমাদের একটু মনোযোগী হতে হবে। আমরা দেখি যে অনেক বিনিয়োগকারী বাংলাদেশে এসে অন্তর্বর্তী সরকার কি ভাবছে তার থেকে তাদের কাছে বড় ভাবনা রাজনৈতিক দলগুলো কি ভাবছে, রাজনৈতিক দলের নেতারা কি ভাবছে। আপনাদের সাথেও বেশ কিছু বৈঠক বিনিয়োগকারীরা করেছে, আপনারা আসলে তাদেরকে কিভাবে আশ্বস্ত করেছেন? না, এই যে আপনি বাংলাদেশে এখন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে 2-3টা। আমি বললাম ক্যাপিটাল মার্কেট একটা বললাম, আর অন্যটা যেটা আমি বললাম যে আমাদের অর্থায়নের যে বিষয়টা, এটা ক্যাপিটাল মার্কেট কিন্তু শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য না। আপনি সরকারের যে ঋণ নেওয়ার বিষয়টা আছে, সরকারের অনেকগুলো আপনি কি বল উইংস আছে যারা কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকে বড় করতে পারে। আপনি যদি একটা এয়ারক্রাফট কিনতে চান, আপনি যদি মিউনিসিপ্যাল কর্পোরেশনগুলো যে তাদের যে প্রজেক্ট, এগুলো তো সারা বিশ্বে কিন্তু মিউনিসিপ্যাল বন্ডের মাধ্যমে রেজ করে। বাংলাদেশে যেটা হচ্ছে সরকারের তহবিল থেকে সবাইকে এই পয়সাটা খরচ করতে গিয়ে জনসাধারণের যে ওয়েলফেয়ারটা আছে আমরা সেটা করতে পারি না। জনসাধারণের এই যে আমরা যে স্কিল ডেভেলপমেন্ট এর মাধ্যমে কর্মসংস্থানের জন্য সরকারের বিনিয়োগ, দেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের যে কুমার থেকে তাঁতি থেকে শুরু করে তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে এই প্রোডাক্টগুলোকে আমরা
মনিটাইজ করে, এদেরকে স্কিল ডেভেলপমেন্ট করে। আপনি বলছিলেন কর্মসংস্থান নিয়ে, আমরা এই প্রসঙ্গে একটু আবারও আলাপ করবো, একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, চলছে দেশ বাণিজ্যের আলাপ, নিচ্ছে একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। দেশ টিভির সঙ্গেই থাকুন। আবারও স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। আমাদের সঙ্গে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ। আবারও স্বাগত জানাচ্ছি। আপনি বলছিলেন কর্মসংস্থানের কথা। আমরা জানি যে এখন তারুণ্যের সমাজ, এই দেশে প্রচুর তারুণ্য আছে, কিন্তু আমরা সেই তারুণ্যকে কাজে লাগাতে পারছি না। এটা এক ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা বলি, বিনিয়োগের ক্ষেত্রে বলি। আমরা এই তারুণ্যের শক্তিকে কিভাবে কাজে লাগাতে পারি? এইটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের সবচেয়ে বড় সুযোগ আসছে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমাদের দেশের তরুণের সংখ্যা, কর্মজীবী মানুষের সংখ্যা তুলনামূলকভাবে অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি। এটাকে আপনি কীভাবে চ্যানেলাইজ করবেন, এটা বড় চ্যালেঞ্জ। এবং যে কারণে আমরা ইতিমধ্যে 1 কোটি লোকের প্রথম 18 মাসে, যদি আগামী দিনে আমাদের সুযোগ হয়, প্রথম 18 মাসে 1 কোটি কর্মসংস্থান, অর্থাৎ 1 কোটি বলতে আমি আত্মকর্মসংস্থান, এই দেশে কর্মসংস্থান, দেশের বাইরে কর্মসংস্থান, এটার আমরা একটা প্রোগ্রাম নিয়েছি। কারণ আপনি বাংলাদেশে একটা হচ্ছে আনস্কিল লোকজন আছে, তাদেরকে আপনি কীভাবে স্কিল করবেন, তাদেরকে যারা স্কিল আছে তাদেরকে রিস্কিলিং করতে হলে কিংবা আপ স্কিলিং করতে হলে আপনি কী করতে হবে, এই প্রজেক্টটা আমরা হাতে নিয়েছি। স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আপনি কর্মসংস্থান সৃষ্টি করবেন। আমাদের গ্রামে গঞ্জে যারা কামার কুমার, আপনার তাঁতি থেকে শুরু করে যে আপনার আর্টিজেন্স যারা আছে, তাদেরকে আমরা যদি আর্থিক সহযোগিতা পারি, স্কিল ডেভেলপমেন্ট করতে পারি, তাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টে সাহায্য করতে পারি, ডিজাইনিং দিতে পারি, তাদেরকে ব্র্যান্ডিং করতে পারি, তাদেরকে অনলাইন যে আলিবাবা এবং আপনার অ্যামাজন, এদের মাধ্যমে আমরা মার্কেটিংয়ের এই প্যাকেজটা যদি আমরা করতে পারি, আপনি দেখবেন ওরা যে জিনিস আজকে প্রডিউস করছে, যে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, এরা বহুগুণ বেড়ে যাবে এবং ওদের আয় কিন্তু বহুগুণ বেড়ে যাবে, আমাদের রপ্তানি বেড়ে যাবে, প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, সমাজে এটার একটা বড় ধরনের প্রভাব পড়বে। গেল সরকারের ব্যাপক লুটপাট, এবং আমরা জানি যে ব্যাংকগুলোর অবস্থা কী ছিল, আমরা জানি দেশের রিজার্ভ কোথায় ছিল, আমরা জানি যে ডলারের মান কোথায় ছিল, মূল্যস্ফীতি কোথায় ছিল। তো একটা বড় চ্যালেঞ্জ নিয়ে অন্তর্বর্তী সরকার শুরু করেছে এবং আমরা দেখলাম যে বেশ খানিকটা সামালও দিতে পেরেছে। এটা আসলে কতটুকু সন্তোষজনক, অথবা আরও বেশি কিছু করার ছিল কিনা এই সময়? না, যেটুকু সামাল দিয়েছে এটা মূলত হয়েছে কি, প্রথমতে আমাদের রিজার্ভ লো হয়ে গেছিলো, যে কারণে আমাদের আমদানিতে একটা বড় ধরনের প্রভাব পড়ছে, অর্থনীতিতে প্রভাব পড়ছে। এবং যেহেতু কিন্তু আপনি পরবর্তীতে যখন দেখবেন রেমিটেন্স যখন বেড়ে গেছে, আমাদের রপ্তানি যখন বেড়ে গেছে, এটা অনেকটা আমাদের জন্য সহজ হয়ে গেছে। মানে এখনও আমরা কিন্তু খুব ভালো জায়গায় আছি তা না, কিন্তু আমরা অনেক রিকভার করতে পারি। এটা আমাদের রেমিটেন্স কয়েক গুণ বেড়ে যাচ্ছে এখন। যে বিগত সরকারের সময় আমাদের কিন্তু প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধারা কিন্তু রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল, এক পর্যায়ে অলমোস্ট কমিয়ে দিয়েছিল, তখন কিন্তু প্রবলেমটা আরও বেড়ে গেছে। কিন্তু এখন তো রেমিটেন্স প্রচুর আসছে, আমাদের রপ্তানিও বাড়ছে আস্তে আস্তে। এটা কিন্তু একটা বড় ধরনের, এটা প্রাইভেট সেক্টর বিদেশি রেমিটেন্সের কারণে আমরা দাঁড়িয়ে গেছি কিছুটা। তো সুতরাং এইটা যথেষ্ট না। আমার ইকোনমিকে সেলভেজ করতে হলে আমার দেশের মধ্যে যে বিনিয়োগের প্রয়োজন, সেই বিনিয়োগটা আমাদেরকে করতে হবে। আগামী দিনে এটা আমাদের বড় প্রোগ্রাম, এবং বিনিয়োগ আসতে হলে অন্য সব কিছুর মধ্যে আমাদের বড় ধরনের একটা ডিরেগুলেশন করতে হবে। বাংলাদেশ ইজ ওভার রেগুলেটেড কান্ট্রি, সত্যি কথা বলতে গিয়ে। এইগুলোকে আমরা লিবারালাইজ করতে হবে, ডিরেগুলেট করতে হবে, ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্টকে সহজ করতে হবে, বিদেশিরা যাতে সহজে বিনিয়োগে উৎসাহী হয় বাংলাদেশে। এই যে ডিরেগুলেশন ইজ এ পেইনফুল প্রসেস, বাট আমাদেরকে করতে হবে। কিন্তু রেগুলেশনের কথা বলছেন, আমরা দেখছিলাম যে গেল সরকারের আমলের যারা রেগুলেটরি বডি ছিল তারাই লুটপাটের সাথে ছিল। বিশেষ করে আমরা শেয়ার বাজারের কথা যদি বলি, সরাসরি এই রেগুলেটর বডি থেকে এই লুটপাটের কাজটা করা হয়েছে। আসলে এটা কি বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব? আসলে এই যে রেগুলেশন যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়, তারা আসলে এখান থেকে লুটপাট করবে না? লুটপাট করবে। তা আপনি যদি এই সমস্ত সংস্থাগুলোকে পলিটিসাইজ করেন, তাহলে তো লুটপাট করবে। এবং পলিটিসাইজ করার অর্থ হচ্ছে লুটপাট করার জন্য। আর যত আপনি ওভার রেগুলেটেড করবেন, তত বেশি করাপ্ট যারা, তাদের জন্য কিন্তু সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন। সাধারণ মানুষ কিন্তু এখানে সুযোগ পাচ্ছে না। এই জন্য আপনি ইকোনমিকে মুক্ত বাজার অর্থনীতি বলতে, যেটা যদি মুক্ত করে দেন, সকলের জন্য ইকুয়াল ফুটিংয়ে থাকে, লেভেল প্লেইং ফিল্ড থাকে,
বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যাতে এখানে অ্যাক্সেস পায়। কিন্তু আমরা কি পারি আসলে এই রাজনীতি প্রভাব মুক্ত করতে? কারণ আমরা দেখি যে এফবিসিসিআই থেকে শুরু করে যতগুলো চেম্বার আছে সবকিছু রাজনৈতিক ভিত্তিতেই আমাদের এখানে হয়। এবং আগে তো ছিল না, এগুলো তো গত 10-12 বছর আপনি দেখছেন না। আগে তো আমি যখন মন্ত্রী ছিলাম কোনো ট্রেড বডি নিয়ে আমরা তো কোনোদিন মাথা খাওয়াই নাই। আপনি বাংলাদেশ ব্যাংকের যারা গভর্নর পদে ছিল আমাদের সময়, কোনো সময় রাজনৈতিক বিবেচনায় কাউকে এখানে দেওয়া হয় না। আপনি যদি ট্র্যাক রেকর্ডটা দেখেন, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে দেখবেন যে কোনোদিন আমরা রাজনৈতিক বিবেচনায় কাউকে দিই নাই। এই জন্য আমাদের সময় স্টক মার্কেটে কোনো স্ক্যান্ডেল হয় না। আমাদের সময় ব্যাঙ্কগুলোর এরকম অবস্থা হয় না, আমাদের বরঞ্চ ব্যাঙ্কগুলো ভালো করেছে, ব্যবসা বাণিজ্য ভালো করেছে। গ্রোথ রেট আমরা যখন শেষ সময় সরকার ছেড়ে আসছি, প্রবৃদ্ধি ছিল 7.06% এবং কার্ভ ছিল এরকম ঊর্ধ্বমুখী। ওই ধারা যদি চলতো বাংলাদেশ তো আজকে ডাবল ডিজিট 10-11% গ্রোথে চলে যাওয়ার কথা। একটু এই প্রসঙ্গটা বলি যে 5ই আগস্টে আমরা দেখলাম যে বেশ কিছু কোম্পানি বন্ধ হয়ে গেছে, কিন্তু রাজনৈতিক ভিত্তিতেই বন্ধ হয়েছে। কিন্তু একটা দেশের রাজনীতিক কারণে যখন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তখন কিন্তু দেশের ক্ষতি হয়, মানুষ বেকার হয়। আসলে এইটার আসলে অল্টারনেট কি হইতে পারে আপনার কাছে মনে হয়? না, আপনি কোনো সময় আপনি যদি পৃষ্ঠপোষকতার অর্থনীতি চান সেটা এক ধরনের অর্থনীতি, আর আপনি যদি মুক্তবাজার অর্থনীতি যেখানে সমস্ত জনগণের ইকুয়াল অ্যাক্সেস থাকবে অর্থনীতিতে পার্টিসিপেট করার জন্য, যেটার জন্য আমাদের নতুন স্লোগান হচ্ছে ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি। আপনি খালি রাজনীতিতে গণতন্ত্রায়ন করবেন রাজনীতিতে, আর অর্থনীতিতে আপনি পৃষ্ঠপোষকতা করবেন, আপনার নিয়ন্ত্রণে রাখবেন, তাহলে তো কোনোটাই কাজ করবে না, না অর্থনীতি কাজ করবে না রাজনীতি কাজ করবে। সেই কাজটা বাংলাদেশে হয়েছে। এই জন্য আপনাকে এই জায়গাটায় মুক্তবাজার অর্থনৈতিক কনসেপ্টটা হচ্ছে প্রত্যেকটা মানুষের যে সৃজনশীলতা, যে উদ্যোগ, যে ভাবনা, যে অ্যাম্বিশন থাকে, এটাকে ফুলফিল করার জন্য আপনাকে একটা লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে এবং ডিরেগুলেট করতে হবে, লিবারালাইজ করতে হবে, মানুষ যাতে তার কাজগুলো খুব সহজে করতে পারে। একটু ট্রাম্প ট্যারিফ প্রসঙ্গে আসি। ট্রাম্প ট্যারিফে আমাদের এই গভর্নমেন্ট অন্তর্বর্তীকারী সরকার বলছে এটা তাদের একটা বড় সাফল্য, বিশেষ করে পররাষ্ট্র নীতিতে, এবং বিশেষ করে চায়না এবং ভারত থেকে ট্যারিফ রেটে যখন এগিয়ে আছে তখন এটাকে আরও বেশি করছে। এটা কি এর থেকে ভালো হতে পারতো? আমাদের ডিলিংসটা আসলে কেমন হলো? বা শোনেন, এই ট্রাম্প ট্যারিফটা বিষয়টা আমাদের একটু বুঝতে হবে। এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। আপনি কতটুকু ছাড় দেবেন, ওরা কতটুকু ছাড় দেবে। এখানে বিশাল ডিপ্লোমেসির যে কিছু আছে তাও না। আমি সরি টু সে দিস, অনেকে এটা বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করে, বাট এখানে ডিপ্লোমেসি না। আপনি আমাকে কতটুকু দেবেন, আমি আপনাকে কতটুকু দেবো, এই হিসাবটি কিন্তু ভেরি সিম্পল, গিভ অ্যান্ড টেক। ট্রাম্পের বিষয়ে যে ট্যারিফের সময় যারা নেগোশিয়েট করেছে, যারা এই গিভ অ্যান্ড টেকের জায়গাটা যে ছাড় দিয়ে করেছে, তাদের জন্য অনেকে তো 19% আমাদের নিচেও আছে, 15%ও পেয়েছে, অনেকে 19% পেয়েছে, আমরা 20 পেয়েছি। তো এটার জন্য আমি ক্রিটিক্যাল হতে চাই না। এটা হচ্ছে একটা গিভ অ্যান্ড টেক, আর আমরা কি দিয়েছি, ওরা কি দিয়েছে, এটা তো জিনিসটা আবার ডিসক্লোজ করা যাচ্ছে না। পুরো ডিলটা হয়েছে নন ডিসক্লোজার, তো সুতরাং আমরা এখনো জানি না। বাট আমি বলবো এই মুহূর্তে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে আমাদের রপ্তানিকারকরা। 20%-এ উই আর স্টিল কম্পিটিটিভ। আমরা এটাকে আগামী দিনে 15-16-তে নামিয়ে আনতে পারলে আরও ভালো হবে। কিন্তু ব্যাংকগুলোর কথা যদি বলি, ব্যাংকগুলোর মার্জার হচ্ছে এবং কেউ হইতে চাচ্ছে, কেউ হইতে চাচ্ছে না, এবং অন্তর্বর্তী সরকার মার্জার করে দিচ্ছে, কিন্তু পরবর্তীতে রাজনৈতিক সরকারের আসলে দৃষ্টিভঙ্গি কী হবে এটাও কেউ জানে না। তো আসলে একটা বড় দল হিসেবে বিএনপি কি মনে করে, বা আপনারা কি মনে করছেন যে আসলে ব্যাংকগুলো এখন মার্জার হয়ে যাওয়া, এগুলো নিয়ে আসলে আপনাদের? অনেকগুলো ব্যাংক তো সিক হয়ে গেছে, যেটা তো আমাদের স্বীকার করতে হবে। ওদের ব্যালেন্স শিটে যত কিছু দেখায়, অনেকটা উইন্ডো ড্রেসিং করে অনেকে টিকে আছে। আসলে রিয়েল হেলথ অফ দ্য ব্যাংক ইজ নট দ্য সেম। আসলে ব্যাংকের স্বাস্থ্য যদি আমি একটা একটা করে বিবেচনা করি, সব ব্যাংকের স্বাস্থ্য যে ভালো তা তো না। অনেকগুলো ব্যাংকের উইন্ডো ড্রেসিংয়ের মাধ্যমে প্রভিশনিং না করে বিভিন্নভাবে তারা একটা ডিভিডেন্ড দিয়ে আসছে, যেখানে ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, লাভবান হচ্ছে না, সেখানেও তারা ডিভিডেন্ড দিয়েছে। সুতরাং এই জায়গাগুলোকে সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে। আপনার রিফর্ম প্রোগ্রাম অর্থনৈতিক খাতকে সম্পূর্ণ পিসমিল এই মার্জার দিয়ে তো আপনি সমাধান করতে পারবেন না। মার্জার হয়তো করতে হবে, হইতে পারে, কিন্তু পিসমিল কোনো সমাধান এটা নাই। আপনাকে হোলিস্টিক্যালি সার্বিকভাবে পুরো অর্থনৈতিক সেক্টরকে সংস্কারটা কী করবেন এই প্যাকেজটা তৈরি করতে হবে, এবং আমরা সেটার উপর কাজ করছি।
যে রাজনৈতিক একটি স্থায়ী সরকার না আসলে বলা হচ্ছে যে বড় বিনিয়োগ আসবে না, দেশের অর্থনীতি আগাবে না। তো এই যে মানে রাজনীতিতে এখন নির্বাচনটা কতটুকু জরুরি, বিশেষ করে অর্থনীতির জন্য? অ্যাবসলিউটলি, এটা তো আমি তো বললাম, আমি একটা জিনিস বুঝতে হবে, যে সমস্ত দেশ এরকম আপরাইজিং এবং বিপ্লবোত্তর যে সমস্ত দেশে যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসছে, সেই দেশগুলো ভালো করছে। আর যে সমস্ত দেশ দীর্ঘায়িত করেছে এই প্রক্রিয়াটাকে, সেখানে আপনি দেখবেন যে আপনি সেখানে গৃহযুদ্ধ চলছে, সামাজিক বিভক্তি চলছে, অর্থনীতি ভেঙে পড়েছে এবং অনেকগুলো দেশ ফেইল্ড স্টেট হয়ে গেছে। এই জন্য যারা বিনিয়োগকারী তারা অপেক্ষা করছে কত তাড়াতাড়ি বাংলাদেশ একটি ডেমোক্রেটিক অর্ডারে ফিরে যাচ্ছে। একটা নির্বাচিত সরকার যার একটা রাজনৈতিক ব্যাকিং থাকবে, পলিটিক্যাল মাসেল থাকবে, সিদ্ধান্ত নিতে পারবে, এবং এটা স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী যে সিদ্ধান্তগুলো তাদেরকে নিতে হয়, তখন তারা সিদ্ধান্ত নিতে পারে। সেই জন্য সবাই নির্বাচনের অপেক্ষায়। একটু ভবিষ্যতে যদি বিএনপি সরকার গঠন করতে পারে, তাহলে আসলে অর্থনীতি নিয়ে বিএনপি আগামী 5 বছরে দেশকে কোথায় দেখতে চায় এবং সেটা রোড ম্যাপটা কি হতে পারে? এটা তো অনেক প্রশ্নের উত্তর তো অনেক বড় প্রশ্নের উত্তর। আমি তো রোড ম্যাপ তো আমি বলছি ইকোনমিক মডেল হ্যাজ টু চেঞ্জ। বাংলাদেশ যে ইকোনমিক মডেলের উপরে বিগত দিনে চলেছে, যে পৃষ্ঠপোষকতার ইকোনমিক মডেল, তাদের লুটপাটের ইকোনমিক মডেল, এখান থেকে বেরিয়ে এসে আপনাকে ইকোনমিক মডেলটা করতে হবে যে আপনি একদিকে হতে হবে আপনাকে মার্কেটকে আপনাকে ডিরেগুলেট করে সকলের জন্য সমান সুযোগ ডেমোক্রেটাইজ করতে হবে ইকোনমিকে, অন্যদিকে হয়তো ডিরেগুলেট করতে হবে। যেই সমস্ত বাধা বিপত্তির কারণে বিনিয়োগকারীরা বাধাগ্রস্ত হচ্ছে সেগুলোকে আপনাকে মুক্ত করে দিতে হবে, এবং যত বেশি সরকারের নিয়ন্ত্রণের বাইরে অর্থনীতিকে আপনি রাখতে পারবেন, অর্থনীতি তত ভালো হবে। সুতরাং ইকোনমিক মডেল হ্যাজ টু চেঞ্জ, যেটা আমরা আগেও বলেছি যে আপনাকে ইকোনমিক মডেলের মধ্যে ওয়েলফেয়ার, একটা কল্যাণকর রাষ্ট্রের মাথায় রাখতে হবে। আপনার দেশের অর্থনীতি ভালো করবে, আর কিছু কিছু লোক খালি এই অর্থনীতির সুবিধা ভোগ করবে পৃষ্ঠপোষকতার মাধ্যমে, এটা তো হতে পারে না। আপনাকে সকল মানুষের কল্যাণটাও মাথায় রাখতে হবে। অর্থনীতি মানে খালি ব্যবসায়ীদের জন্য তো অর্থনীতি হতে পারে, সকলের জন্য, এবং সকলের পার্টিসিপেশনে অর্থনীতি হতে হবে। অর্থাৎ সবাই মিলে দেশের অর্থনীতি এগিয়ে নেওয়ার এক ধরনের প্রত্যাশা আপনাদের। রাইট। আমরাও প্রত্যাশা করি দেশে একটা ভালো অবস্থানে যাবে, বিশেষ করে একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে। ইনশাআল্লাহ। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল দেশ বাণিজ্যের আলাপে। আমরা আগামীতে আবারও নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সঙ্গে থাকবো। থাকুন দেশ টিভির সঙ্গে।